দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন 10 দিন 15 দিন আমরা রাখতে পারবো। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, রেমিটেন্সের প্রভাব বেড়েছে। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেখান থেকে কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কিনা সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু এখন সরকার থেকে একেবারে নির্দেশনা দেওয়ায় যে কোনো টাকা পাঠালেন 48 আওয়ার্সের মধ্যে এটা ক্রেডিট হয়ে যাবে। এটা একেবারে নির্দেশিত এবং এখানে কোনো ব্যত্যয় ঘটানোর কোনো উপায় নেই। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই টাকাটা আমি মনে করি যে আমরা সরকার এবং যারা সেখানে কর্মরত আমাদের নাগরিক, তাদের সবারই দায়িত্ব নৈতিকভাবে এবং দেশের স্বার্থে যে এই এগ্রিগেটরদেরকে অ্যাভয়েড করে কিভাবে নিজেরা সরাসরি টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে। তাহলে কিন্তু আমরা একটা ইন্টারমিডিয়েটকে কেটে ফেলতে পারি এবং তখন কিন্তু এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কমে যায়। আমি একটা এক্সাম্পল দিই, এই গত সপ্তাহে 2 সপ্তাহ আগের কথাই। সকালবেলা একটা কোম্পানি থেকে কেনা হলো 120 টাকা দিয়ে ডলার, আমাদেরই একটা ব্যাংক, সরকারি ব্যাংক। বিকাল 5টার সময় সেই একই ব্যক্তি একই কোম্পানি থেকে ডলার ক্রয় করলো 27 টাকা 50 পয়সা, 127 টাকা 50 পয়সা। এটা কেন? ওই যে এগ্রিগেটর সে বেঁকে বসলো যে সে টাকা দিবে না, ব্যাংকের একটু প্রয়োজন ছিল, তাকে একটু এলসি সেটেল করতে হবে, তো সে যে কোনো মূল্যে কিনে ফেললো। এই যে কিনে ফেললো এটা কিন্তু বাজারে উঠে যায়। তখন পরের যে এগ্রিগেটর বলবে, ওকে তো আমি 127 টাকায় দিয়েছি, সে তো সরকারি ব্যাংক, তুমি কেন আমাকে 28 টাকায় দিবে না? এই খেলাটা বন্ধ করতে হবে। এই খেলার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। আমি 28 টাকা দিলে সে বলবে 30 টাকা দাও, 30 টাকা দিলে বলবে 35 টাকা দাও। কাজে এখানে আমি মনে করি ক্ষমতার সোর্স কিন্তু আমরা, আমাদের দেশে তাদের টাকা পাঠাতেই হবে। আমরা যদি তাদের কাছ থেকে 7 দিন না নিই, তারা কিন্তু আউট অফ বিজনেস হবে। কারণ টাকার ডলার সে কিনে ফেলেছে, অলরেডি সে কিনে ফেলেছে, তার এখন টাকাটা কাস্টমারকে সে অলরেডি দিয়েও ফেলেছে। হি ইজ এক্সপোজড অন টু এন্ডস, ডলার এন্ডে, টাকার এন্ডে, দুটো লায়াবিলিটি সে বহন করার মতো তার সক্ষমতা কয়দিন। বাংলাদেশ ব্যাংকের একটা লায়াবিলিটি এখানে অ্যাক্টিভ করে নাই। সো এই যে হিসাবটা, এখানে আমি মনে করি যে আমাদের অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন 10 দিন 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না। দেয়ার আর হান্ড্রেডস অফ আদার্স হু ক্যান ট্রান্সফার মানি বাংলাদেশে। টেকনোলজি আজকে কোনো শর্টেজ নেই, কিন্তু আমাদের একটু একতাবোধ থাকতে হবে।